পলিনোমিয়ালের অনুযায়ী কার্ভ তৈরি করছেন। তার বাইরে পয়েন্টটা আপনি এটাকে যদি আগান, আপনি হয়তো এভাবে দিবেন, তার বাইরে পয়েন্টটা এখানেও হতে পারে, পারে না? হতেই পারে। হতেই পারে। সো এক্সট্রাপোলেশন সেই হেল্পটা আমাকে করে, কিন্তু আমাদের যেহেতু আউট অফ স্কোপ, আমরা ডিটেইলে যাব না ওটার। ইন্টারপোলেশনে বরং মিডলের কোনো একটা পয়েন্ট হয়তো আপনি পাবেন। মনে করেন আমাদের আগের এক্সাম্পলের চার্টটা যদি দেখেন, ওখানে 2000 থেকে 2015 সব বছরের কি ছিল? সব বছর কিন্তু ছিল না। ধরেন 2010, 10 কিন্তু ছিল না। তো 10-এর আপনি ট্রাই করেন ইন্টারপোলেশন, মোটামুটি একটা ফেয়ার রেজাল্ট দিবে, কারণ সে এই রেঞ্জের ভিতরে অবস্থিত, 2000 থেকে 2015 এই রেঞ্জের ভেতরে অবস্থিত। কিন্তু সেই সময় হয়তো আপনারা পাওয়ার ডিমান্ড, পাওয়ার সাপ্লাইয়ের ডিমান্ডটা মাপা হয়নি, আপনাকে বললো যে একটা এস্টিমেট দাও 2010-এ কত ছিল। হতেই পারে, এরকম প্রবলেমও থাকতে পারে না? বুঝা গেল হাসিব? জি ম্যাম, আমি চেক করে দেখতেছি। তাহলে আমরা গতদিনের হোমওয়ার্ক যারা ট্রাই করেছেন জানেন যে প্রবলেম হয়েছে অ্যাকচুয়াল ক্যালকুলেশনের মাধ্যমে যা ভ্যালু আসছে সেটা দেখে মনে হচ্ছে এটা কোনোভাবেই অ্যাকচুয়ালটা হতে পারে না, আনরিয়ালিস্টিক ভ্যালু। তার কারণ আমরা ইন্টারপোলেশন মেথড ইউজ করে এক্সট্রাপোলেশন প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। ইন্টারপোলেশন হলো আমার যে রেঞ্জে ডাটা সেট দেওয়া আছে সেই রেঞ্জের ভেতরের কারোর জন্য এস্টিমেট করা, আর এক্সট্রাপোলেশন হলো সেই রেঞ্জের বাইরে যদি ভ্যালু এস্টিমেট করতে বলে তখন সে ঘটনাটা এক্সট্রাপোলেশন। কারণ আপনাকে তখন কার্ভটা বাড়িয়ে নিতে হচ্ছে সামনে অথবা পিছনে। এখানে আমরা পাস্টে চলে যাচ্ছি 1 বছর, এখানে আমরা 20 বছর সামনে চলে যাচ্ছি। আমার রেঞ্জের লাস্ট ভ্যালুটা ছিল 2015, তার থেকে 5 বছর সামনে চলে যাচ্ছি, তাই না? ম্যাম এখন যদি রেঞ্জটা 20 পর্যন্তই থাকতো তাহলে কি আনসারটা কারেক্ট হতো কিনা, না সেম আনসার আসতো কিনা? 20 পর্যন্ত থাকলে 20-এরটা জানতে চাবে আপনার কাছে? আপনার কোশ্চেন কমপ্লিট করেন, 20 পর্যন্ত রেঞ্জ আর না কোনটা জানতে আছে? মানে 20-এর বাইরে ছিল আর কি, ধরুন ভিতরে ছিল, রেঞ্জের ভিতরে ছিল, তো আনসারটা ওই কিরকম তো আমি যেটা আগে বললাম, থেকে? হাসিব অলরেডি করছে যে রেঞ্জের ভিতর, মনে না করেন ম্যাম, আসে না 2000। আসলে। আমি 2010 সালেরটাও চেক করলাম, আসতেছে না। আমি ক্যালকুলেশন 3 জায়গায় চেক করছি, যদি আমার ক্যালকুলেশন ভুল থাকে। তা দেখলাম যে না, ক্যালকুলেশন ঠিকই আছে, বাট রেজাল্ট মিলতেছে না আসলে। 2010 সালে আসতেছে হচ্ছে 1057, যেটা তো পসিবল না। না, আমি তো করেছিলাম সামথিং তার চেয়ে ছোট ভ্যালু আসছিল। ঠিক আছে ম্যাম, আমি আবার চেক করবো। আমরা আবার চেক করতে পারি, অথবা এই এক্সাম্পলটাই হয়তো আমাদের প্রবলেমের জন্য, আমাদের এই সিচুয়েশনের জন্য কোনো রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল না। আমরা ফ্রেশ এক্সাম্পল নিয়ে কাজ করি, ওকে? তো আমরা আবার শুরু করছি নিউটনস এই স্লাইডটা দিয়ে, যে হায়ার অর্ডার ডিফারেন্স বের করার জন্য, কম্পিউট করার জন্য আমাদেরকে যে লোয়ার অর্ডার ডিফারেন্স ক্যালকুলেট করতে হয়, সেখান থেকে আমরা দেখেছিলাম একটা রিকার্সিভ নেচার আছে, অর্থাৎ টেবিলটা আমার এভাবে হবে। এটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার ছিল, তাই না? এটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন ছিল? না ম্যাম, এটা ঠিক আছে। তাহলে আমরা একটা ফ্রেশ এক্সাম্পল নেই, চলেন। আমাদের যে এক্সাম্পলটা আমরা করছিলাম সেটাই এখন নিউটনস পলিনোমিয়াল ইউজ করে করি। অর্থাৎ আপনাকে এস্টিমেট করতে বলছে ন্যাচারাল লগারিদম অফ 2 ইউজিং a given data set with Newton's polynomial interpolation। বুঝতেই পারছেন আপনার ডাটা সেট থাকবে অবশ্যই এমন ভাবে যাতে 2 এর মধ্যে অবস্থান করে। ইন্টারপোলেশন ইউজ করে আমি রিপ্রেজেন্টেটিভ একটা রেজাল্ট পাই, এবং অলসো এস্টিমেট দ্য ট্রু এরর। লন 2 যেহেতু আমরা ক্যালকুলেটরে চাপলেই এটার ট্রু ভ্যালু পেয়ে যাচ্ছি, সো আমি খুব সহজে ট্রু এররও বের করতে পারি, যেখানে ট্রু এরর হলো ট্রু ভ্যালু মাইনাস এস্টিমেটেড ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%, তাই না? ডাটা সেটটার দিকে দেখেন।
এক্স 0-র জন্য দিয়ে দেওয়া আছে কয়টা ডাটা টোটাল? চারটা। কয় সেট ডাটা? 4 সেট ডাটা। 4 সেট ডাটা, তাই না? তাহলে আমি কত ধাপে ডেরিভেটিভ পাবো বলেন তো? 3 ধাপে তো। 3 ধাপে পাবো, Third. ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত পাবো, তাই না? তাহলে এখানে নিউটনের পলিনোমিয়াল ইকুয়েশনটা যদি ফার্স্টে বসাই, কত দূর যাবে? x মাইনাস x3। নিউটনস পলিনোমিয়াল ফর্মুলা ভুলে গেলেন? বি নট নট, ম্যাম ওইটাই তো বলছি, বি নট প্লাস বি অন ম্যাম B3 পর্যন্ত যাবে। বি3 পর্যন্ত যাবে, আর ওখানে x এর ভ্যালু হবে x3 পর্যন্ত। বি টুর সাথে কে কে থাকবে? 0 minus x1 আর বি থ্রির সাথে? আমরা এই যে x0 লেখার কারণে x2 আসছে, x1 লিখলে x3 আসছে। হ্যাঁ, এরকম হতেই পারে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি 1 থেকে শুরু করেছেন, তাই না? 1 থেকে শুরু করেছেন, x3 আসছে, তার মানে টোটাল 3টা। এখানে 0 থেকে শুরু করেছি, 2 তে শেষ করেছি, এখানেও টোটাল 3টা। ওকে, ঠিক আছে, তাহলে বি নট বের করতে হবে, আর আমাকে বের করতে হবে আসলে লন 2 এর মান, which means x এর ভ্যালু 2 বসাতে বলছে। তার মানে আমি বসাচ্ছি 2 মাইনাস কত বলেন তো? x নট কত? 1 1। b2 হলো 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস কত? 4 4। b3 হলো 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2 মাইনাস কত? 5 5। ওকে, তাহলে এটাকে আমরা একটু ভেঙে ফেলি। বি নট প্লাস b1 প্লাস এটা কত? এটা হবে হচ্ছে মাইনাস b2। minus 2b2. 2b2, তাই না? মাইনাস, যেহেতু এখান থেকে 2 আসছে, 2b2 2b2। আর b3 সহগ কত হবে বলেন তো একটু? এটুকু তো মাইনাস 2 মাত্রই প্লাস দেখলে। 6 মাইনাস 3 একসাথে প্লাস প্লাস 6 6b3. 6 6b3. b3। সো আমরা একটু সিম্পলিফাই করে ফেলেছি। এখন জাস্ট টেবিলটা বানিয়ে আমরা বি নট বি1 বি2 বি3 মান বের করে এখানে বসালেই আমি পেয়ে যাব লন 2 এর এস্টিমেটেড ভ্যালু, তাই না? জি ম্যাম। সো টেবিলটা বানাতে চলে যাই। বলেন তো টেবিলে কি কি থাকবে? কলাম হেডিং গুলো। x থাকবে, f of x x, f of x, f1x, একবারে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লিখি। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার। ওকে, আমার ভ্যালু গুলো ছিল 1 4 5 6, তাই না? লন 1 ছিল 0, লন 4 কত দেওয়া ছিল? 1.38। দেখে আসি আমরা। 38 6294। লন 5 কত দেওয়া? 1.609438 609 438। আর লন 6 759.1759। তাহলে শুরু করে দিই আমাদের যাত্রা। কিরকম ছিল? ফার্স্ট অর্ডার এটা আর এটা মিললে, তাই না? করেন তো ক্যালকুলেট, কত আসে? Zero point 46208. 0.462098 আসছে সবার? তাহলে এটা আর এটা নিলে কি আসে?
এটা বিয়োগ এটা, নিচে এক, সো জাস্ট বিয়োগ করলেই হচ্ছে। জিরো পয়েন্ট 0.22314. নেক্সটটা করি, এটা আর এটা, এক্স এর ডিফারেন্স 1, সো শুধু এফ অফ এক্স ডিফারেন্স নিলেই হয়ে যাচ্ছে। 0.18232. আসছে আর কারো? আসছে নাকি আসেনি? 0.1823. ওকে, তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কলামও শেষ, সেকেন্ড ডেরিভেটিভে যান। এই দুইটার ডিফারেন্স ডিভাইডেড বাই 3। নেগেটিভ ভ্যালু আসছে। Minus প্রথমটা 0.7965. সবার তাই আসছে? এটাই প্রথমটা ডিফারেন্স সবসময় সেম মানে কি অমিত? 0.079. হ্যাঁ, 4 - 1ই থাকে। তাহলে এটা আর এটা কত আসে? 0.0482. মিলেছে সবার এই ম্যাম দুইটা? প্রথমটা তো Madam, 0.07। 0.08. 0.0 79633। ম্যাম পরেরটা 0.0408. তাহলে থার্ড ডেরিভেটিভটা করে ফেলেন। যারা দেরি করে আসছেন অ্যাটেনশন, রায়হান মুবিন, Yes, ma'am. ওয়াই লেট? দেরি কেন? ম্যাডাম একটু দেরি হয়ে গেছে। দেরি হলে যে দেরি হয় এটা আমিও জানি, সেই দেরিটা কেন হলো? কারণটা বলেন। ম্যাডাম ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আপনার অ্যাটেন্ডেন্সের অবস্থা দেখতে পাচ্ছেন? গতকাল ক্লাসের মাঝে আপনাকে ডেকে পাইনি, কারণটা কি? ম্যাম ওই নেটওয়ার্ক একটু সমস্যা ছিল আমার এদিকে। আপনি কিন্তু ক্লাস টেস্টও একটা দেননি, একটাও দেননি। মাথায় রাখবেন, ক্লাস টেস্ট তিনটাই কাউন্ট করব আমরা। আচ্ছা ম্যাডাম। লাস্টেরটার বিষয়ে একটু সিরিয়াস হবেন, যদি না আপনার এই কোর্স আরেকবার করার ইচ্ছা থাকে। রায়হান মাহমুদ, ইয়েস ম্যাম। ওয়াই এইট, ম্যাম কারেন্ট ছিল না। সাদিয়া আহমেদ, হাসিবুর রহমান শুভ, মেহেদি হাসান, Yes, ma'am. মেহেদি হাসান ওয়াই এইট। ম্যাম উঠে ল্যাপটপ ওপেন করতে করতে একটু সময় গেছে। এটা কি কনসিডার করার মতো একটা রিজন? না ম্যাম, আরেকটু আগে ওঠা দরকার ছিল। ফারহান হাসান, Yes, ma'am. ওয়াই এইট। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমার ঘুমায় গেছিলাম। কি খাওয়া? এটাই তো মনে হয় প্রত্যেক সোমবার হয় আপনার, তাই না? না ম্যাম, প্রত্যেক সোমবার। সোমবার না, একবার হয়েছিল, এবার সেকেন্ড বার। অমিত হাসান খান, তাহলে নেক্সট সোমবার থেকে আমি ঘুম থেকে উঠতে লেট করব, কেমন হবে?
আপনাদের বাকি ক্লাসমেটরা আসতে পারে, আপনার টিচার আসতে পারে, আপনার কি এমন রাত 3টা পর্যন্ত কাজ থাকে যে 9:30টার ক্লাসে উঠতেও লেট হয়ে যায়? সো আজকের যাদের লালকালি করা আছে তাদের আমি বাকি সব সোমবার ডিউ টাইমে চাই। ক্লিয়ার কথাটা? যাতে এটা আপনার একটা অভ্যাস না হয়ে যায় যে সোমবারের দেরি করে ওঠাটা জায়েজ ব্যাপার একটা, এটাও না জায়েজ। কত আসছে থার্ডটা? 0.040163 আমার সাথে মিলেনি আপনাদের? আমার বুঝছে ম্যাম, মিলছে তো। মিলেছে? 0.01294, আমার আসছে 0.012907, তো 91 বলা যেতে পারে। মাইনাস আসে না, এটা মাইনাস না, ওটা তো প্লাস হয়ে যাবে না শেষে। মাইনাস 0.01294। মাইনাস আসছে সবার? না ম্যাম, মাইনাস আসবে কেন? 0.04 থেকে 0.7। এটা ও থেকে সরি এটা ম্যাম, দুটোই তো বিয়োগ মাইনাস, মানে তো সরি যোগ হয়ে যাবে, তাই না? ঠিক আছে ম্যাম, ভুল করছেন। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। B0 এর মান কত বলেন তো কেউ? 0 B1, 0.4620981, B2, প্রথম সারিটা ম্যাম। B3 ম্যাম এখানে আবার একটু কনফিউশন হয়ে গেছে। বলেন। এই যে লাস্ট ইয়ার থার্ড ইটারেশন যেটা আমরা করলাম আর কি, এটা হচ্ছে মাইনাস 0.040823 মাইনাস আর হচ্ছে ফর্মুলা মানে যেটা প্লাস হবে। আর নিচে আমরা কত লিখবো? নিচে কি 4 - 1 লিখবো? অবশ্যই সবার জন্য এটাই বারবার। তো আমার তো 0.040163 আসে। নিচে লিখবেন 3, এই দুটার ডিফারেন্স কে 3 দিয়ে ভাগ দেন, কত আসে? আমার তো মনে হয় না আপনি এরকমই আসে আমার। বিয়োগ তো না, মাইনাস যদি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? ওটাই ম্যাম, মানে প্লাস হলে পরে এটা আসে 0.040157। প্লাস করলেও এটা আসে? না ম্যাম, আপনারটা আপনারটাই তো ঠিকই আছে। আছে ম্যাম, আপনার ঠিকই আছে। ভুল করে ফেললে মানে মাইনাস দিয়ে দিলে ওইটা আসে। কোনটা সঠিক সেটা বলেন। যদি আপনারটা সঠিক। মিলেছে এবার? কার কার এটা আমার মিলছে না? এখনো মিলে নাই। কেন? আপনি করবেন এটা, এই পুরোটা মাইনাস, এই পুরোটা যদি হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? প্লাস হবে, যে দুটোই প্লাস হবে। তো মাইনাস প্লাস ডিভাইডেড বাই 3, দুইটাই প্লাস হবে না, এটা তো মাইনাস আছেই, এটা মাইনাস তো থাকবেই। ঠিক আছে, এবার ঠিক আছে? ঠিক আছে। তাহলে দেখেন B0, B1, B2, B3 এর মান এখানে বসিয়ে দেন সিম্পলি। কত আসে? ম্যাম 0.6990381। তাহলে ট্রু এরর কত? অ্যাকচুয়াল লন টু আপনার ক্যালকুলেটরে চাপ দিলেই পাবেন, মাইনাস আপনি যে এস্টিমেটেড ভ্যালুটা পেলেন ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লন টু ইনটু 100%। কত আসে ট্রু এরর? ম্যাম 0.80% আসছে। তাহলে দেখা গেল কত কমে আসছে। অনেক। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জে যেতে পারি। জি ম্যাম। ল্যাগ্রাঞ্জ গতদিন আমরা শুরুও করেছিলাম আসলে। ইট ইজ সিম্পলি আ রিফর্মুলেশন অফ নিউটনস পলিনোমিয়াল ইন্টারপোলেশন দ্যাট অ্যাভয়েডস দ্য কম্পিটিশন অফ ডিভাইডেড ডিফারেন্স। ওই যে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে কলাম করছিলাম, সোজা কথা টেবিলটাই আর করার প্রয়োজন নাই, সিম্পলি ফর্মুলাটা লিখে ক্যালকুলেশন করলে এসে যাবে। ফর্মুলাটা কি সেটা একটু দেখি আবার। ফর্মুলাটা হবে যত অর্ডারের পলিনোমিয়াল ততটা ডাটা সেট আপনি নেবেন, ততটা +1 আসলে, কারণ 0 থেকে শুরু হচ্ছে, সো ডেফিনেটলি এখানে টোটাল ডাটা সেট আছে কয়টা?
n প্লাস n প্লাস 1 সংখ্যক, এবং আপনি সাম করবেন প্রত্যেকটা f অফ x কে, অর্থাৎ f অফ x নট, f অফ x1 এভাবে যতগুলো পর্যন্ত যায় f অফ xn, তার সাথে প্রতিবারে গুণ হচ্ছে LIX। এটা আমাদের জন্য নতুন ছিল। এটা কি? ল্যাগ্রাঞ্জের একটা টার্ম। ল্যাগ্রাঞ্জ এটা বলে গেছে যে এটাকে এভাবে ইভালুয়েট করতে। LIX হলো প্রোডাক্ট অফ, এই সিম্বলটাকে আমরা বলি প্রোডাক্ট অফ অল জে না, কিন্তু 0 থেকে n এর মধ্যে একটা জে বাদে। কোন জে? যেই জে সমান i, অর্থাৎ এই i। ওকে, এবং প্রোডাক্ট গুলো কোন কোন টার্মের প্রোডাক্ট? x মাইনাস এক্স জে ডিভাইডেড বাই xi মাইনাস এক্স জে। তাহলে ফরম্যাটটার দিকে একটু খেয়াল করেন, তাহলে মুখস্থ করতে হবে না, আপনি সহজেই লিখতে পারবেন। প্রোডাক্টটা যেই ভেরিয়েবল দিয়ে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ জে, সেটা শেষে থাকছে, উপরে নিচে দুই জায়গাতেই সেটা শেষে থাকছে, আর সামনে থাকছে, উপরে থাকছে এক্স আর নিচে থাকছে ওটার জায়গায় এক্স অফ আই। অর্থাৎ যততম ল্যাগ্রাঞ্জ টার্ম তততম এক্স বিয়োগ জে এর সবগুলা মান, 0 থেকে শুরু করে n পর্যন্ত জে ইকুয়াল আই বাদের সবগুলো। আর উপরে থাকছে সিমিলার, জাস্ট প্রথম টার্মটা চেঞ্জ। প্রথম টার্মটা আগে ছিল xi, এখন শুধু x, বাকিটা সেম কিন্তু, তাই না? তাহলে দেখেন আমরা একটা প্রবলেম করলে, হ্যাঁ বলেন। লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম। রাইট। সো ফার্স্ট অর্ডার হলে কি হবে আমরা ক্লাসে দেখেছি, সেকেন্ড অর্ডার হলে কি হবে সেটাও দেখেছি। আরেকবার বলা লাগবে না বুঝে গেছি? কুইকলি আরেকবার বলবো না এগিয়ে যাব? আবার বলেন একটু। ওকে, তো i এর ভ্যালু যখন 1, বা ফার্স্ট অর্ডার ভার্সন, যখন ফার্স্ট অর্ডার ভার্সন হওয়া মানে কি? এটা 1 মানে এখানেও 0 থেকে 1 যাবে, তাই না? সো 0 থেকে 1 মানে আমার কাছে শুধু দুটো টার্ম আসবে, অর্থাৎ আমার কাছে L0 বলে একজন আসবে, L1 বলে আরেকজন আসবে, দ্যাটস ইট। তার চেয়ে বেশি তো আর যাওয়া সম্ভব না ওর পক্ষে, তাই না? L0 যেহেতু প্রোডাক্ট কি বেশি দূর আর যাওয়া সম্ভব বলেন তো? প্রোডাক্ট বলে দিচ্ছিল যে হলো 0 থেকে n, n এর মান 1, কিন্তু যে i এর সমান হতে পারবে না, i এর মান 0। সো যেহেতু শুধু আসলে তাহলে একটাই বাকি থাকলো, তাই না? যে শুধু 1 হওয়া পসিবল, তাই না? সো আমি এই প্রোডাক্ট অফ জিনিসটা ভুলে যান, শুধু মনে রাখেন যে এখন 1। ক্লিয়ার? অর্থাৎ এখানে যেটা নিয়েছি সেটাকে আই চিন্তা করলে যে সেটা হতে পারে না, যে অন্যটা হতে পারে, অন্য একটাই হওয়া সম্ভব 1। ক্লিয়ার? সে কারণে এখানে প্রোডাক্ট অফ বলে অনেকগুলো টার্ম আসবে না, একটাই টার্ম আসবে। যে টার্মের উপরে আমরা জানি এক্স মাইনাস সামথিং হয়, এক্স আই মাইনাস দ্য সেম থিং হয়, এখানে যেটা সেটাই এখানে হয়। আচ্ছা, এক্স আই, আই হলো এখানে যেটা ছিল সেটাই, অর্থাৎ আমি এখানে এক্স নট বসাবো। আর এখানে হলো এক্স জে, আমরা এইমাত্র দেখেছি যেহেতু জে আই এর সমান হতে পারবে না এবং টার্ম আছে শুধু দুটো, 0 আর 1, সো জে বাকিটা, অর্থাৎ জে হলো 1, সো এই কারণে আমি এখানে x1, আমি এখানে বসাবো x1। ক্লিয়ার সবার? সিমিলার ওয়েতে এখানে কি করব বলেন তো? রাইট, আমি একই ফরম্যাট যদি চিন্তা করি, এক্স মাইনাস তো থাকবেই, যখন এল নট ছিল তখন x1 ছিল উপরে, তাহলে এখন L1 যেহেতু উপরে হবে অন্যটা, অর্থাৎ এক্স নট, আর নিচে কি হবে? x1 মাইনাস x নট, xi যেটা, অর্থাৎ x1, আর শেষের অংশটা সেম থাকে আমরা জানি।
তাহলে এবার f1x এ ফিরে যান। f1x কি হবে? সামেশন i একবার i একবার 0 এর জন্য এই টার্মটা লিখবো, i একবার 1 এর জন্য এই টার্মটা লিখে দুজনের সামেশন i যখন 0 which means L0x f0x, i যখন 1 which means L1x f1x। তো এইমাত্র আপনি L0x যেটা পেয়েছেন সেটা এখানে বসান, which is x minus x1 by x naught minus x1, আর L1 যেটা এইমাত্র পেলেন সেটা এখানে বসান, x minus x naught by x1 minus x naught। ক্লিয়ার সবার? সেকেন্ড অর্ডার হলে কি হতো বলেন তো? f2 হতো, সামেশন আপ টু 2 হতো, তাই না? তাহলে কিন্তু আমার শুধু দুটো টার্ম, L1 একটা তিনটে চলে L0 L1 তো থাকবেই, আরো একটা টার্ম কি আসবে? L2x L2 x1 L2x। এবং এখন প্রোডাক্ট অফটা কাজ করবে কিন্তু, কারণ এখন আপনার প্রোডাক্ট অফ যে 0 থেকে 2 কিন্তু যে i এর সমান হতে পারবে না। i যদি 0 হয় তার মানে যে 0 হতে পারবে না, যে হতে পারবে 1 আর 2। 1 আর 2 এর জন্য যে দুটো টার্ম, সেই দুটো টার্মকে আমার মাল্টিপ্লাই করে এখানে লিখতে হবে, প্রোডাক্ট অফ করে লিখতে হবে। সো চিন্তা করেন ফার্স্ট টার্মটা কি এটাই থাকবে না কোনো চেঞ্জ হবে? যখন f2x এর জন্য করছি, প্রথম টার্মে আমরা জানি যে 0 হতে পারবে না, যেহেতু i অলরেডি 0, সো যে 0 হতে পারবে না, যে হতে পারে 1। সো যে যদি 1 হয়, উপরে নিচে দুই জায়গায় সেকেন্ড টার্মটা 1, সো আমার প্রথম অংশ ঠিক আছে। উপরে নিচে দুই জায়গায় প্রথম অংশে কি থাকবে? x, আর নিচে থাকবে x x naught, অর্থাৎ xi যেটা ছিল সেটা। সো প্রথম টার্মটা ঠিকই আছে, প্রোডাক্ট বলে দ্বিতীয় টার্ম যেটা আসবে সেটার দিকে একটু দেখি চলেন। আমরা জানি x মাইনাস কি হবে, x naught minus আর নিচে হবে x নট মাইনাস, তাই না? এভাবে মনে রাখেন, উপরে নিচে দুই জায়গারই মাইনাসের পর যা সেটা সেম। উপরে নিচে প্রথম অংশে মাইনাসের আগে যা উপরে সেটা হলো x, নিচে হলো x i, i মানে l এর সাফিক্সে এখন যে আছে সেই, অর্থাৎ নিচে x নট। ক্লিয়ার? আর বিয়োগের পরে কে আসবে তাহলে বলেন তো? ম্যাম 2 আসবে, 2 আসবে, কারণ কি? কারণ x হচ্ছে a 0 বাদে হিসেবে বাকি দুইটা টার্ম আসবে। 0 আসতে পারে না, বাকি দুইজন 1 আর 2, সো 1 তো এসে গেছে, সেকেন্ড মাল্টিপ্লিকেশনে আমরা আছি, সো এখন আসবে 2। ক্লিয়ার সবার? এবার ক্লিয়ার? তাহলে এটার জন্য কি হবে বলেন তো, কে বলবে? অমিত বলেন। এটা ঠিক থাকবে না এখানে কোনো চেঞ্জ আসবে? x মাইনাস এক্স নট আর x1 মাইনাস উপরে নিচে সেম, সো x নট। আর এখানে কি আসবে? x মাইনাস, কেন x1 না কেন? এটা আসতে পারবে না। আর নিচে, ভেরি গুড, এটাকে বলবে L2x। ফারহান বলেন। জি ম্যাম। ম্যাডাম L2x হবে x minus x naught divided by x1 x1 না Two. এই অ্যারোটার দিকে দেখেন, সো বলেন। হবে তো x1 minus x naught, ঠিক আছে? এই অ্যারোটা দেখেন আর এটার দিকে দেখেন, এরপর বলেন। সরি x2 minus x naught, সেকেন্ড টার্ম x minus x1 divided by x2 minus x1। সবাই সহমত?
জি ম্যাম। তাহলে f2x কি হবে? এটার সাথে গুণ f নট x প্লাস এটার সাথে গুণ কি f1x 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 প্লাস এটার সাথে গুণ f2x f2x f2x। ক্লিয়ার সবার? মিলল? আচ্ছা, আমিও যা লিখছি আপনারাও তাই বলে যাচ্ছি। f of x 2 হবে of x not f of x1 f of x2, তাই না? জি ম্যাম ক্লিয়ার সবার? তাহলে আগের অঙ্কটাই করি, চলেন। আপনাকে এস্টিমেট করতে বলবে ন্যাচারাল লগারিদম অফ 2, ডাটা সেট একটা দেওয়া থাকবে। এখন ইউজ করতে বলছে ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল ইন্টারপোলেশন। ফার্স্ট অর্ডার দিয়ে একবার করতে বলেছে, সেকেন্ড অর্ডার দিয়ে করতে বলেছে, বোথ কেসের জন্য ট্রু এরর বের করতে বলেছে। ওকে, তাহলে টেবিলটার দিকে আগে দেখি কয় সেট ডাটা। 3 সেট তাহলে আমার ফার্স্ট অর্ডার যদি হয় আমি কি লিখবো? ফার্স্ট অর্ডারের জেনারিক এক্সপ্রেশনটা বলেন ল্যাগ্রাঞ্জের। ম্যাম x minus x minus x not x1 না? x minus x1 হ্যাঁ x not হবে বাম হাতের সাইডটা আগে বলেন। তাহলে এটা হবে ম্যাম f of f1x of ফার্স্ট x। অর্ডার f1x is equal ম্যাম হচ্ছে x minus x1 divided by x naught minus x1 x minus x naught হবে। আচ্ছা, ফার্স্ট অর্ডার যেহেতু আমি একটু ভেঙেই লিখি যারা এখন একটু কনফিউজড আছেন, তার মানে শুধু 0 থেকে 1 পর্যন্ত যাবে, তাই না? জি ম্যাম এবং যেহেতু 0 থেকে 1 যাবে, আমার এল আই এর প্রোডাক্ট অফ কি কি হওয়ার সম্ভব? একটা 0 0 একটা আর 1 শুধু একটাই হবে টার্ম, কি শুধু 1 হবে শুধু 1 হবে। শুধু 0 একবার 1 একবার। তো আমি একটা টার্মই খালি লিখবো, তার সাথে একবার এফ অফ এক্স নট, আরেকটা টার্ম লিখবো প্লাস দিয়ে আরেকটা টার্ম লিখবো তার সাথে এফ অফ এক্স ওয়ান। অর্থাৎ যখন আমি এল নট দিব তখন এটা, যখন আমি এল ওয়ান দিব তখন এটা, তাই না? তাহলে এল নটটা চিন্তা করি কি ছিল? এল নট মানে ছিল এক্স, ম্যাম x minus x1 এল নট, এল এর Minus সাফিক্সে x naught যেটা নিচেও সেটা, তার মানে এক্স নট মাইনাস এখানে অন্যটা, সো এটা এক্স ওয়ান, x1 উপরে নিচে দুই জায়গায় এক্স। জি ম্যাম ক্লিয়ার সবার? তো ফাংশন আর অফ x naught নট প্লাস এখানে কি হবে? x minus x naught যেহেতু ম্যাডাম সাফিক্স 2 অন্যটা এখন রাইট সাফিক্স ওয়ান, এখন টু না, আচ্ছা সরি 1 ডিভাইডেড বাই x1 minus তারপরে x naught এফ অফ x1 ক্লিয়ার সবার? তাহলে আমরা এই সমস্তটা করছি লন টু বের করার জন্য, তার মানে আমাকে আসলে ফার্স্ট অর্ডার পলিনোমিয়ালে এক্স এর ভ্যালু 2 বসাতে হবে। তার মানে 2 মাইনাস x1 কে বলেন তো কেউ? ম্যাম 1 কিন্তু 1 না না সরি 4 1 যারা বলছেন তাদের জন্য আমি এখানে লিখে দিই তাহলে। x1 তো 4, x নট কে, x নট x not হচ্ছে 1 1 মাইনাস 4, আর এফ অফ x নট কে 0 of x not 0 ম্যাম দরকার x হলো 2 মাইনাস x নট কত? 1 এবার 0 x1 4 এখন হচ্ছে 4 আর x নট 1 f of x1 1.8 4 যেটা, অর্থাৎ এটা 1.386294। সো এটা আসলে বেকার, 0 দিয়ে গুণ হচ্ছে। আপনি জাস্ট এটা x এর করেন। ভ্যালু 2 মানে ব্যাপারটা বুঝলাম, x এর ভ্যালু 2 কিভাবে? x এর ভ্যালু 2 কারণ আমি লন 2 বের করতে চাচ্ছি। ও আচ্ছা লন 2
2 minus 1 মানে 1, 4 minus 1 মানে 3, সো জাস্ট আপনি এটাকে 3 দিয়ে ভাগ দেন, ক্যালকুলেট করে কত আসে? And 0.46209. জি আর কারো? 0.462098 তাহলে সিমিলার ওয়েতে আপনি এটার জন্য ট্রু এরর বের করে ফেলেন। অ্যাকচুয়াল লন টু যেটা ক্যালকুলেটর আপনাকে দেয় মাইনাস এটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লন টু ইন্টু 100%, কত আসে? Ma'am, 33.3 0.3 আচ্ছা 100%. 100% যেহেতু, সো অবশ্যই কি আসা উচিত? 33.33%। 33.3 তাহলে চলেন সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল করি। ল্যাগ্রাঞ্জের সেকেন্ড অর্ডার মানে আমরা চাচ্ছি f2x এর ফর্মুলাটা বসানো। মনে আছে f2x সবার? দুটো করে টার্ম গুণ হবে, তার সাথে একবার f of x নট, আবার দুটো টার্ম তার সাথে f of x1 প্লাস আবার দুটো টার্ম তার সাথে f of x2, তাই না? জি বলেন ম্যাম। তো এখানে কি হবে? x মাইনাস কত? এখানে হবে X x minus minus x1 হবে। x নট কি হতে পারবে? আপনি এটার দিকে আচ্ছা, তাহলে X0 নজর বলতে রাখবেন X1 এখন বলতে। থেকে। f of যেটা সেটা হতে পারবে না উপরে, সেটা উপরে আসতেই পারবে না। ওকে, এভাবে মনে রাখলে হয়তো ইজি হবে আরেকটু। তাহলে ম্যাম x minus x2 হবে তারপরটা। x মাইনাস x1, পরেরটা x মাইনাস x2, ভেরি গুড। আর নিচের দ্বিতীয় অংশ সেম থাকে, প্রথম অংশে কি লিখবো? ম্যাম X0 x not. এটা যেটা সেটা, সো x নট। এবার এটা কে বলবে? শহীদ বলেন। ম্যাম এখানে হচ্ছে x মাইনাস হ্যাঁ, x নট, ভেরি গুড। x আর মাইনাস, নিচে হচ্ছে ম্যাম x1 মাইনাস x নট, আর সেকেন্ডটা আর এখানে হচ্ছে x1 আর x মাইনাস x1 দিতে পারবো? x2 এ- 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 এটা উপরেরটা x2 খেয়াল x2 রাখবেন, এটা হতে পারবে না, পারবে না। ওকে, আর জি। নিচের সবগুলা হচ্ছে এটা, সেটা মনে রাখেন। এভাবে যেভাবে আপনার মনে রাখতে সুবিধা আর কি, আমি কয়েকটা নিয়মে বললাম। তাহলে এখানে কি হবে? x মাইনাস x2 আর x1 মাইনাস x2। ভেরি গুড, সবাই সহমত? জি ম্যাম তাহলে এখানে কি হবে কে বলবে? X minus X not নিচে যেটুকু সেম লিখে দিলাম। X2 minus X not ওকে, গুড। X এখানে minus X1 X2 minus X1 ক্লিয়ার সবার? জি ম্যাম এবং আমরা বের করতে চাচ্ছি ln 2 ইউজিং দিস সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, তার মানে x এর মান 2 বসাতে হবে। সো 2 মাইনাস x1 মানে কে? X1 মানে হচ্ছে 4 4 4, সো x নট মানে কে? X not ম্যাম 2 না 1 1, x না। নট হলো 1। ও নট 1 এই যে হেডিং দিয়ে দেওয়ার পরও কেন কনফিউজ করছেন? 1 minus মাইনাস 4 2 মাইনাস x2 কে? 6 আর 6 নিচে 1 মাইনাস minus 6 ইনটু f of x নট 0 0 ম্যাম 0, সো এটা পুরাটাই বেকার। এটা বলেন 2 minus 1 by x1 কে 4 minus 1 1, আর এটা 2 মাইনাস 2 minus 6 6 x2 যেহেতু 6, আর এটা কত? 4 minus 6 4 মাইনাস 6, আর f of x1 কত? 1.386294 প্লাস 2 minus 1 1 2 minus
1 6 minus 1. minus 2 minus 4, 6 minus 4, 6 minus 4. আর f of x2 1.79176. করে ফেলেন, খুব সহজ তাই না? 2 minus 1 মানে এটা 1, 4 minus 1 মানে এটা 3, 4. ম্যাম 0.565844 আসছে আমার। আচ্ছা, একজন বললো 0.565844, আর কারো কোনো ম্যাম ভ্যালু? এটাই আছে। সবার তাই আসছে। তাহলে একইভাবে ট্রু এরর বের করে ফেলেন। অ্যাকচুয়াল লন 2 বিয়োগ এই 0.565844 ডিভাইডেড বাই লন 2 ইন্টু 100%, কত আসে? ম্যাম 18.37%। আর কারো কিছু? সেম। সেম আসছে সবার? জি ম্যাম। তাহলে দেখেন পলিনোমিয়াল 1 ডিগ্রি বাড়ানোতে আমরা সিগনিফিক্যান্টলি এরর কমাতে পেরেছি, প্রায় অর্ধেক করে ফেলেছি, তাই না? তাহলে আমরা আজকের নতুন টপিকে চলে যাই, স্প্লাইন ইন্টারপোলেশন। In Newton's polynomial interpolation, nth order polynomials were used to interpolate between n plus 1 data points. n plus 1 data point কে যোগ করে তার মধ্যের কোনো মান এস্টিমেট করার জন্য, ইন্টারপোলেট করার জন্য আমরা n অর্ডারের পলিনোমিয়াল ইউজ করছিলাম, অর্থাৎ সবগুলো পয়েন্ট দিয়ে যাই হতে হলে n তম অর্ডার হতে হবে, সেটা আমরা দেখেছি, সেটা ইউজ করেছিলাম। হাউএভার কিছু কেস আছে যখন এটা করলে এরর হবে, কিছু এক্সট্রিম কেস আছে। There are cases where these functions can lead to erroneous results because of round-off errors and overshoots. An alternative approach is to apply lower order polynomials to subsets of data points. আমরা আসলে এই চ্যাপ্টারের শুরুতে প্রথম দিনে এই ফার্স্ট স্লাইডের দিকে, ফার্স্ট দু একটা স্লাইডের মধ্যেই আমরা সরাসরি পলিনোমিয়াল ইন্টারপোলেশন আর স্প্লাইন ইন্টারপোলেশনের কম্পারিজনে দেখিয়েছিলাম। স্প্লাইন কিন্তু কি করে, ম্যাম দুইটা করে ডাটা সেট নিয়ে এক একটা করে ইমিডিয়েট কারণ তৈরি পাশাপাশি, করে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো সব যে একদম সবগুলো দিয়ে যাচ্ছে এখনো, ঠিক আছে, কিন্তু এখন আমি টোটাল ডাটা সেটকে হয়তো কিছু সাবসেটে ভাগ করে নিয়েছি, পাশাপাশি দুইজনকে যোগ করি, অর্থাৎ আলাদা আলাদা, কিন্তু অনেক পলিনোমিয়ালটা অনেক লোয়ার অর্ডার হয়ে গেল, তাই না? আমি যদি স্ট্রেট লাইন করি, এটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, এটা একটা, এটা আরেকটা, কিন্তু এটাও ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, তাই না? জি ম্যাম। সো এটা আসলে অনেকটা, আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন স্প্লাইন শব্দের অর্থ কি, যে একটা টেকনোলজি আছে যে আমি ডাটাগুলোকে, বা আমার কিছু পয়েন্ট আছে কার্ডবোর্ডে, আমি সেখানে পেরেক গেঁথে দিয়েছি, তার পাশ দিয়ে আমি, উপর দিয়ে আমি একটা কাগজ বা একটা তারকে পেঁচিয়ে নিয়ে গেলাম। সে অনেকটা এই কনসেপ্টটাই ইউজ করে না, যে নেইবারিং ম্যাম দুটো তাহলে তো মোটামুটি লিনিয়ারের মতো হয়। লিনিয়ারের মতোই হয়। আমরা আসলে লিনিয়ার পর্যন্তই দেখব, যদিও স্প্লাইনে কার্ভেচারও আনা সম্ভব, কিউবিক স্প্লাইন পর্যন্ত যেতে পারে। আমরা কিউবিক স্প্লাইন হয় এটা জানবো, এটা ডিটেল দেখবো না, আমরা লিনিয়ার স্প্লাইনই দেখবো, কারণ ওর এই মেথডে আসার মূল মোটিভেশন ছিল সিম্পল করা, কাজটাকে সিম্পল করা। সো কিউবিক আবার যেহেতু আমার পাওয়ারে যেতে হবে, আমি ওটায় না গিয়ে আমি লিনিয়ার পর্যন্ত দেখবো। ওকে, such connecting polynomials are called spline functions. কোথায় বেটার রেজাল্ট দিতে পারে একটা এক্সাম্পল এই ছবিটায় দেখতে পাচ্ছেন। এখানে কালো বোল্ড লাইনটা হলো আমার অ্যাকচুয়াল ফাংশনটা, অনেকটা আমাদের স্টেপ ফাংশনের মতো, তাই না? আমরা সিগন্যালে একটা স্টেপ ফাংশন পড়েছিলাম না, জি ম্যাম। 0 পর্যন্ত 0,
এখানে এসে হঠাৎ 1 হয়ে গেছে। অর্থাৎ এরকম এক্সট্রিম টাইপের কিছু এক্সাম্পল যে ডাটাটা হঠাৎ একটা ওভারশুট করেছে। অ্যাকচুয়াল কার্ভটা হয়তো এটা, আপনার কাছে র্যান্ডম 4টা ডাটা সেট আছে, আপনি যদি নিউটন দিয়ে করতে যেতেন ও হয়তো এরকম দিত, একটা কার্ভেচার দিত। সেটা দেখতে পাচ্ছেন আসলে যে সেটা রিপ্রেজেন্টেটিভ হলো না বা কতটা গ্যাপ হয়ে গেছে। জি ম্যাম। আরো বেশি ডাটা সেট নিলে আরো বেটার হবে বলে আপনি ভাবছিলেন, কিন্তু দেখেন আরো বেশি ডাটা সেট নেওয়ার পরের অবস্থা। আরো বেশি নিল নিউটন, কি অবস্থা দেখেন। সোজা কথা মনে হচ্ছে যেন যেই জায়গায় আমার র্যাপিড চেঞ্জটা তার আশেপাশে অসিলেশন বাড়ছে, আরো বরং যেন বাড়ছে। তা না করে যদি আপনি স্প্লাইন নিতেন, সে জাস্ট এই দেখেন এখানে যে কয়টা ডাটা সেট, ডি নাম্বার ছবিতেও সে কয়টা ডাটা সেট, তফাৎ হলো এখানে স্প্লাইন ইউজ হয়েছে, এখানে নিউটনস। স্প্লাইন জাস্ট দুইজন দুইজন নিয়ে যেহেতু স্ট্রেট লাইনে কানেক্ট করছে, ও অনেকটা স্টেবল রেজাল্ট দিচ্ছে, তাই না? অনেকটা রিয়েলের কাছাকাছি রেজাল্ট দিচ্ছে। So here spline performs better than a higher order polynomial. This is the case where a function is generally smooth but undergoes an abrupt change. এই ধরনের কেসে spline better perform করবে। যেমন A থেকে C এই ফিগারগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি higher order polynomials tend to swing through wild oscillations in the vicinity of an abrupt change. A থেকে C তিনটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে যে জায়গাটায় তার আশেপাশে খুবই অসিলেশন হচ্ছে। আর তার বিপরীতে স্প্লাইন যখন ইউজ হচ্ছে তখন আমরা দেখছি যে সে যেহেতু সিম্পলি পয়েন্ট টু পয়েন্ট স্ট্রেট লাইনের মাধ্যমে কানেক্ট করছে, অসিলেশন একেবারে মিনিমাম, নাই বললেই হয়। ক্লিয়ার? তাহলে আমরা স্প্লাইন ইন্টারপোলেশন কি, কিভাবে করে এটা বুঝলাম। এখন ফর্মুলায় চলে যাই, ফর্মুলা ছাড়া কিভাবে করব, তাই না? The simplest connection between 2 points is a straight line. আমরা simplest connectionটাই দেখব। যেহেতু স্ট্রেট লাইন আপনি বুঝতেই পারছেন আলাদা আলাদা এক্সপ্রেশন হয়তো হবে, কিন্তু সবগুলোই জেনেরিক আমাদের যে স্ট্যান্ডার্ড স্ট্রেট লাইনের ফর্মুলা সেটাই ফলো করবে। আপনি এভাবেও বলতে পারেন, আপনি এভাবেও বলতে পারেন, যেটাই বলেন না কেন স্ট্যান্ডার্ডটা সে ফলো করবে। The first order splines for a group of ordered data points can be defined as a set of linear functions. একটা ordered data pointer group মানে সিরিয়ালি আছে, র্যান্ডম না, একটার পর একটা আছে, তাদের ফার্স্ট অর্ডার স্প্লাইন তার মানে স্ট্রেট লাইন দিয়ে লিনিয়ার স্প্লাইন can be defined as a set of linear functions. তাদেরকে এক কথায় বলা যেতে পারে ওরা একটা সেট অফ লিনিয়ার ফাংশন, এবং তারা এই ফর্মুলা ফলো করবে। দেখেন তো ফর্মুলাটা বোঝা যাচ্ছে কিনা। জি ম্যাম। আপনার ডাটা সেট হয়তো আছে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য, অর্থাৎ এক্স নট একটা আছে, এক্স ওয়ান একটা আছে, এক্স টু একটা আছে, এক্স থ্রি, এভাবে এক্স এন পর্যন্ত আছে মনে করেন। তাহলে ওয়াই বা এফ অফ এক্স ও আছে, তাই না? এফ অফ এক্স নট আছে, এফ অফ এক্স ওয়ান, তাই না? ডাটা সেট যদি আছে আমি বলি তাহলে এগুলোও আছে। এবং আমি একটু আগে বলেছি এরা একজন মানে একটা স্ট্রেট লাইন দিয়ে নেইবারিং দুটো পয়েন্টকে কানেক্ট করা হচ্ছে, অর্থাৎ এই দুইজনকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন। সেই স্ট্রেট লাইনের ফাংশন হবে এটা কি, এফ অফ এক্স হবে এফ অফ এক্স নট, অর্থাৎ এটা হলো আপনি যদি এটার সাথে কম্পেয়ার করেন সি, আপনি যদি এটার সাথে কম্পেয়ার করেন এ নট, প্লাস এম নট কি বলেন তো? ম্যাম স্লোপের মান। আবার সেই ঢাল, অর্থাৎ আপনি এটার সাথে কম্পেয়ার করলে এম, এটার সাথে কম্পেয়ার করলে এ ওয়ান, তার সাথে গুণ হয়ে কে আছে দেখেন এক্স মাইনাস এক্স নট। এক্স নট মানে আপনার যেই রেঞ্জের মধ্যে এক্স আছে বলছেন সেই রেঞ্জের ফার্স্ট পয়েন্টটা,
এক্স মাইনাস ফার্স্ট পয়েন্টটা। আমি আরেকটু ভেঙে যদি আপনাকে বলতে চাই যে মনে করেন আপনার এটা এক্স, এটা এফ অফ এক্স, বিভিন্ন পয়েন্ট আছে, মনে করেন আপাতত আমি 4টা পয়েন্টই দেখাই, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। আসলে এখানে তো লেখা উচিত না, আমার এক্স অ্যাক্সিসে লেখা উচিত। এটা হলো এক্স নট, এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো এক্স থ্রি। তাহলে কি হয় দেখেন, কেউ যদি এখন স্প্লাইন ইউজ করে আপনাকে বলে যে এক্স এর ভ্যালুর জন্য তুমি মান এস্টিমেট করো এবং সেই এক্স এর মান আপনি দেখতে পাচ্ছেন এই রেঞ্জের মধ্যে আছে, এক্স ওয়ান থেকে এক্স নট এর মধ্যে আছে, তখন আপনি এটা ইউজ করবেন। এবার সিগনিফিকেন্সটা বোঝা গেল? নয়তো কেউ যদি আপনাকে বলে এক্স এর জন্য তুমি মান এস্টিমেট করো এমন একটা এক্স যে এই রেঞ্জের মধ্যে আছে, তখন আপনি এটা ইউজ করবেন। আমার কথাটা বোঝা যাচ্ছে? সে কারণে এই সাইডটার দিকেও একটু নজর দিবেন, ঠিক আছে? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন না একজনই খালি জি ম্যাম বলছে? কন্ডিশন কি চেঞ্জ হবে নাকি এরকম থাকবে? কন্ডিশনের কি উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা অর্থাৎ আপনাকে এক্স এর ভ্যালু কতর জন্য এস্টিমেট করতে বলছে সেটা ইম্পর্টেন্ট। সেটাকে আপনি দেখবেন ডাটা সেটের মধ্যে কোথায় অবস্থিত, কোন রেঞ্জের মধ্যে অবস্থিত। যেই রেঞ্জের মধ্যে অবস্থিত, এটার মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে এটার জন্য আপনি এফএক্স এর ফর্মুলা লিখবেন। এফএক্স কি হবে? এটাকে তখন আদি পয়েন্ট ধরতে হবে, এক্স নট পয়েন্ট ধরতে হবে, অর্থাৎ এফ অফ এক্স টু প্লাস এম, এমটাও ডিফারেন্ট একটা স্লোপ, সেজন্য আমি হয়তো নাম দিলাম এম টু, এফ অফ এক্স মাইনাস এক্স এক্স টু হবে, মাইনাস এক্স টু। এক্স টু। ক্লিয়ার সবাই? বুঝা গেছে না কোনো কোয়েশ্চেন? যদি এক্স থ্রির জন্য করি তাহলে শুধুমাত্র এক্স টুর জায়গায় এক্স থ্রি হবে আর এম থ্রি হবে। বুঝা গেছে সবাই? কি বললেন বুঝতে পারিনি, একবার বলেন। এতক্ষণ মিউট ছিলেন তো। ও না, আমি এটাই বলছিলাম যে তাহলে আমার জন্য কোয়েশ্চেনে কার ভ্যালু জানতে চাচ্ছে সেটা খেয়াল করে ফাংশন চুজ করাটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি সেই একটা ফাংশন থেকেই মান পেয়ে যেতে পারি বলে আশা করতে পারি। ওকে, তো চলেন একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তার আগে আমার জানা প্রয়োজন বাকিগুলো তো আমি পাচ্ছি, হোয়াট অ্যাবাউট এম, স্লোপটা কে হবে? বাকিগুলো তো আমি পাচ্ছি, এক্স এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আর চার্টের থেকে আমি এক্স নট পাচ্ছি, চার্টের থেকে এফ অফ এক্স ও পাচ্ছি, হোয়াট অ্যাবাউট এম? ম্যাম এমটাকে আমরা ওই যে ডিভাইডেড ডিফারেন্স দিয়ে বের করতে এফ অফ এক্স ওয়ান মাইনাস এক্স নট বাই এক্স এক্স ওয়ান মাইনাস এক্স নট এইভাবে এক্স মাইনাস এক্স নট এভাবে কি বের করতে পারবো? ইয়েস, ভেরি গুড। যে আমাদের যেটা জেনারিক ফর্মুলা ঢাল বের করার, সেটা ডিভাইডেড ডিফারেন্স বলেন বা ওই যে লম্ব বাই ভূমি, যেভাবেই আপনি বুঝে থেকে থাকেন সেটা ইউজ করেই আমরা বের করতে পারবো, তাই না? সেটাই এখানে জি লিখছে। ম্যাম। এরপর দেখেন যে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন কানেক্টিং দ্য পয়েন্টস, সেটা এভাবে বের করব। ওকে, অর্থাৎ আমি যেই স্লোপটা বের করতে চাচ্ছি, এখন যেই পয়েন্টে আছি তার পরেরটা আর বর্তমান পয়েন্টের এফ বিয়োগ তার পরেরটা আর বর্তমান পয়েন্টের বিয়োগফল দিয়ে ভাগ। ক্লিয়ার সবার? চলেন এবার একটা এক্সাম্পল করি যেটা
হয়তো কিছুটা রিপ্রেজেন্টেটিভ রেজাল্ট দিবে বলে আমরা আশা করতে পারি। কিভাবে? আবার মিউট হয়ে গেছে। সরি, এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, স্প্লাইনে কি হয় যে সে এক্সট্রাপোলেট করার চেষ্টা করে। কিভাবে করে বলেন তো? যদি আপনি যখন -1 কিভাবে এক্সট্রাপোলেট করার চেষ্টা করতে পারে বলেন তো? কোন রেঞ্জটাকে ও নিবে? অর্থাৎ আপনার তো পয়েন্ট শুরু হয়েছিল 0 থেকে, 0 থেকে 3 কে কানেক্ট, 3 থেকে 7। আচ্ছা, আমি এটা র্যান্ডম আঁকছি, এটা আপনি এটার জন্যই আঁকছি ধরে নিয়েন না, তাই না? এরকম বিভিন্ন পয়েন্ট কানেক্ট করছে। সো আমার আছে 0 থেকে মেবি 15 পর্যন্ত। আসলে এগুলো সবই রাইজিং হওয়ার কথা। যাই হোক, এটার জন্য করিনি, ধরে নেন। -1 হলে ও আসলে ধরে নেয় এটাকেই যদি আমি পিছনের দিকে টেনে নেই তাহলে যা হওয়া সম্ভব সেটা। এই রেঞ্জের বাইরে কিন্তু এটাকে টেনে যদি নেই তাহলে 20-তে যেখানে গিয়ে মিট করে সেটা। আমি বুঝাতে পারলাম কথাটা? এ কারণে এটা এভাবে দেখালাম যে কারণ আপনাকে এখন চুজ করতে হবে আমি কোন ফাংশনটা ইউজ করব। অর্থাৎ f(x) হিসেবে আমি কি লিখবো বলেন তো? কোন 0 থেকে কত, কোন রেঞ্জটা? -1 এর তো কোনো ভ্যালু আমার দেওয়া নাই, তো আমি এটাকে টেনে নিব। তাহলে বলেন যখন ইয়ার 2020 তখন কোনটাকে টেনে নিব? তাই না? কথাটা বুঝা গেল সবাই? যে এগুলোর জন্য আমি ডেফিনিট স্প্লাইন তো জানি, কিন্তু -1 থেকে 0-র কি অবস্থা হবে সেটা আমি জানি না, কারণ এটার ডাটা সেটের আরেকজন মিসিং। আমরা ঢালটা বের করতে পারবো না। তো এটা জাস্ট টেনে নিলে যেখানে যায় আমি সেটা ধরে নিচ্ছি সেটাই হবে। সেটাই কি নিউটনের মতোই এলোমেলো রেজাল্ট দিবে না একটু বেটার রেজাল্ট দিতে পারে, আমরা সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি। ওকে, সিমিলার ওয়েতে 15 থেকে 20 বলে আমার কোনো ডাটা সেট নাই, কিন্তু আমার 20-এর জন্য মান বের করতে হবে, অর্থাৎ রেঞ্জের বাইরের। সো লাস্ট যেই স্ট্রেট লাইনটা দিয়ে শুরু হয়েছিল, লাস্ট যেই স্ট্রেট লাইনটা দিয়ে শেষ হয়েছিল, আমি ধরে নেই সেটাকে টেনে নিলে হয়তো 20-এ যেটা যাবে সেটা একটা রিপ্রেজেন্টেটিভ ডাটা দিবে। দেখা যাক কি হয়। এবং এই রেঞ্জটা বের করা জরুরি বলেছি কারণ আমি কোন ফর্মুলাটা, স্ট্রেট লাইনের ফর্মুলা ভালো কথা, কিন্তু কোনটা x0 হবে, কোনটা x1 হবে, কোন m নিব, এটার জন্য তো আমার এটা জানা লাগবে, তাই না? তাহলে চলেন জি ম্যাম। x = -1 এর জন্য করি, যে আমি প্রথমে ডিসিশন নিলাম এই রেঞ্জটা নেব। তাহলে ফর্মুলায় কি বসাবো বলেন তো? প্রথমে প্রথমে f(x0) হবে x0 প্লাস m0 x মাইনাস x0, তাই না? f(x0) এর বদলে কি বসাতে পারি? 10 দেখতেই পাচ্ছি আমরা 10 প্লাস m0 বের করতে হবে আমাদের, তাই না? m0 এর ফর্মুলা কি ছিল? m0 হবে f(x1 - f(x0) আর হচ্ছে x1 - x0। ডিভাইডেড ডিফারেন্স বলেন বা ঢাল বের করার ফর্মুলা বলেন, যেটাই বলেন। f(x1) এর বদলে কি বসাবো? 15 - 10 তার 10 মানে হচ্ছে 5 আর নিচে হবে হচ্ছে 3 3 minus 0 3 minus 5/3 0, 5/3 so 5/3 মানে 5/3। আমার x এর মান কত বলেন তো? আমি যার জন্য করছি, তাই না? -1 তো -1 1 মাইনাস - 3 x0 x0 তো কি 0 0 3? না, x0 ম্যাম। তো 0। So 10 minus 5/3 বা 30 minus 5/3 25/3, মানে এটা মোটামুটি মেনে নেওয়া যায় মতো একটা রেজাল্ট, তাই না?
8.33 এখানে ডিমান্ড ছিল, হতেই পারে। জি ম্যাম জি ম্যাম 1 বছর আগে এটা হইতে পারে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা স্প্লাইন এরকম কিছু কিছু কেসে এক্সট্রাপোলেট করে মোটামুটি কনভিনসিং রেজাল্ট দিতে পারে, এটা দেখতে পেলাম। আর দ্বিতীয় কেসটা দেখে ফেলি। এক্স যখন 20, কি লিখবো কেউ বলেন তো? কে বলবে? ফারবিজ বলবেন? এফ অফ এক্স কি লিখবো? আমি একটু মার্কিং করে দেই, তাহলে হয়তো আপনার বলতে সুবিধা হবে। এটা হলো 0 1 2 3 4 5 6, অর্থাৎ এটা x0, এটা x1, x2, x3, x। বলেন এবার, আছেন ফারবিজ না চলে গেছেন? f of x f6 x4 হবে। ফারবিজ বলুক নাকি? বলেন f of x কত? 6 6। 4 হবে, 6 হবে কেন? দেখেন আপনি এই ফর্মুলাটা আমি ইউজ করছি। যখন x এর মান -1 ছিল, আমি যেহেতু এই রেঞ্জের জন্য যে স্ট্রেট লাইন তাকেই টেনে নিব বলেছি, সে কারণে এই রেঞ্জের স্ট্রেট লাইনের ফর্মুলাটা ইউজ করেছি। এখন আমি এই রেঞ্জের যে স্ট্রেট লাইন তাকে টেনে এগিয়ে নিয়ে যাব 20 পর্যন্ত বলছি। তাহলে এই রেঞ্জের জন্য স্ট্রেট লাইনের ফর্মুলার প্রথমে কে আসবে? f of x কি? x4 আসবে। 4 না? তাহলে উনি শেষ করুক, উনাকে একটু চান্স দেই আমরা। প্লাস কি দিব? m কত? M4 m আবার 2 কেন? এখানে যা M4 এখানে তা না, M4 তাহলে বলছি। m ও 4 হবে। M4 x মাইনাস x minus x সেটাও একই, সব একই কিন্তু দেখেন। সো একটা বলতে পারলে বাকিগুলা সেম। ক্লিয়ার? m4 এর জন্য কি লিখবো কে বলবে? ইকবাল বলবেন? m4 এর ফর্মুলা কি হবে? কি বাই কি আছেন ইকবাল? 35.5 minus 27 কেন ইকবাল নাই? দেখি একটু, না চলে গেছে। তাহলে কে বলবে? বিন্তিয়া বলবেন? m4 কি বাই কি লিখবো? বিন্তিয়া আছেন? জি ম্যাম আছি বলেন m4 এর জন্য কি ডিভাইডেড বাই কি হবে? m নট এরটা যদি বুঝে থাকেন m নট এর দিকে তাকান, আর m4 এর রেঞ্জের দিকে তাকান, তারপর বলেন। পারা যাবে না? ম্যাম 15 minus 13 আর 35.5 minus 27 15 মাইনাস 13, উপরে কি আমি x এর ডিফারেন্স নিয়েছি না f অফ x এর y এর সরি ম্যাম ডিফারেন্স? 35.5 minus 27 আর নিচে 15 minus 13 ওকে, তাহলে কত আসে? ম্যাম কেউ করেছে? 4.25। 4.25। সো আমি এটা করছি ইয়ার 2020 এর জন্য। সো f of 20 হবে f of x4 এর মান কি ছিল? f of x4 ম্যাম 27। 27 প্লাস এই মাত্র m এর ভ্যালু যেটা পেয়েছি 4.25 ইনটু 20 মাইনাস কত? 20 মাইনাস হচ্ছে 15 x4 সরি 13 13 ম্যাম 20 মাইনাস আমার 13, আর আপনার রেজাল্ট কত? রেজাল্ট 42.75 আর কারো ম্যাম আমার আসছে? তো 56.75 আসে। ভাই এই যে এখানে 27 আছে, 4 7 28 আর হচ্ছে এখানে 27। ও আচ্ছা 27। 6.75 আমার তো তাই মনে হচ্ছে। কি ম্যাম আমি আসলে 13 ইউজ 56.7 করতাম এজন্য আমি 56.75, এটাও মোটামুটি একটা রিপ্রেজেন্টেটিভ রেজাল্ট, তাই না? যেভাবে বাড়ছে 35.5 এর পর 56.75 হতেই পারে। প্রেডিকশনটা ম্যাম তাহলে হচ্ছে মানে আগের সকল ডাটার উপর ডিপেন্ড করে না, মাত্র দুইটার উপর। প্রেডিকশনটা মাত্র দুইটা অবশ্যই, কারণ এটা স্প্লাইনের লিনিয়ার ইন্টারপোলেশন।
এটা তো লিনিয়ার মানে মেথডের আমরা উপর দুইটা ডিপেন্ড করবে ডেটা না ম্যাম নেই, নাকি? এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্সাম্পলটা কার জন্য করছেন আপনি? স্প্লাইনের লিনিয়ার ইন্টারপোলেশন। সো আপনাকে অবশ্যই লিনিয়ার স্ট্রেট লাইনের ইকুয়েশন ইউজ করতে হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন মানেই হচ্ছে দুটো ডাটা পয়েন্টের উপর ডিপেন্ড করবে। ম্যাম তার মানে এই সিস্টেমটা এবং ধরো যেহেতু প্রপারলি কোনো স্প্লাইন, growth, সেহেতু আপনার যেই রেঞ্জে পড়েছে সেই রেঞ্জের ডাটা পয়েন্টের উপর। হ্যাঁ বলেন। তার মানে এই সিস্টেমটা ধরো প্রপারলি কোনো একটা গ্রোথ যে আমি আগের 10 বছরের ডাটা অ্যানালাইসিস করে নেক্সট ডাটাটা জানতে যাচ্ছি এরকম সম্ভব না। এখানে তো তাই করেছে, কত বছর, 15 বছরের নিয়েছে না? কিন্তু মানে আপনার 10 বছরের পুরো ইফেক্ট পড়বে এরকম না, না, হ্যাঁ, কিন্তু এরকম আপনার করবে না। কাছে তো যে কোনো জায়গাটা জানতে চাইতে পারে, আপনাকে 2005-এরটা জানতে চাইতে পারে। 2005-এর জন্য আপনার এই শুধু এটা আর এটা জানলে হতো? না। ক্লিয়ার কথাটা? জি। ম্যাম এখানে তো বাচের শুধু জন্য তো আমরা ইনক্রিজিংটাই আসতেছে না, বাড়তেছে বাড়ছে। বাচের জন্য হতেই কি পারে। আমরা আমি 2003 আর ওই 2007 জন্যই, নিব না? হ্যাঁ 3 আর 7 যেটা আমি এক্সাম্পল আঁকছিলাম, সেজন্যই বারবার বলছিলাম আমি যে কোনো একটা এক্সাম্পল আঁকছি, ধরে নেন এটা না, এটার লাস্ট আপনি ডাটাটা কম দেখতেই হলে পাচ্ছেন এটা সবসময়ই বাড়ছে। সো এভাবে বাড়ছে, সরি এভাবে বাড়ছে, এভাবে বাড়ছে, বিভিন্ন স্লোপে বাড়ছে, কিন্তু সবাই বাড়ছে। তো আমি লাস্ট যেটা ডাটাটা যদি এঁকেছি ওটা হুবহু কমে হবে তাহলে তা না। কমবে না? হ্যাঁ কমবে, হ্যাঁ তখন তো কমবে, ওটাই তো কোনোই সমস্যা নাই, আপনার ঢাল তখন নেগেটিভ আসবে। নেগেটিভ চলে আসবে। যেহেতু আমি দুটো দুটো করে ডাটা নিচ্ছি, আমার তো আগের গুলো বাড়লে এটাও বাড়তেই হবে এরকম কোনো ব্যাপার নাই। ক্লিয়ার সবার? এনি কোয়েশ্চেন? ম্যাম আমরা হচ্ছে এখানে 1999 এ টি এর মান -1 আসার জন্য কি 2000 থেকে 2003 ধরলাম? বা মানে কেন ম্যাম আমরা এটা এই যে 2000 থেকে 3ই ধরলাম আর 2013 থেকে 15ই ধরলাম? রাইট, এই যে এই কথাটা দেখেন, এখানে আমার যে এক্স এর ভ্যালুর জন্য মান বের করতে হবে সেটা আমার রেঞ্জের বাইরের এক্সট্রাপোলেশন। কোনো রেঞ্জেই ওকে ফেলা যাচ্ছে না, 2000 থেকে 2003-এও পড়ে না, 3 থেকে 7-এও না, 7 থেকে 9-এও না, 9 থেকে 13-এও না, 13 থেকে 15-তেও না। সেটা 1999-এর কথাই বলেন আর 2020-র কথাই বলেন, সে এদের কোনো রেঞ্জেই পড়ে না। সো আমার এই কেসটা হলো এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশন মানে আমার উত্তর মিলতেও পারে, উত্তর কনভিন্সিং আসতেও পারে, নাও আসতে পারে। আমি করে দেখব, করে দেখে বলবো যে উল্টাপাল্টা রেজাল্ট আসলে আমি বলে দিব যে আমি ইন্টারপোলেশন ইউজ করে এক্সট্রাপোলেশন কেস সলভ করার চেষ্টা করেছিলাম, তাই এরকম গার্বেজ ভ্যালু আসছে। আর কনভিন্সিং রেজাল্ট আসলে বলবো যে আমরা ইন্টারপোলেশন ইউজ করে সলভ করে একটা কনভিন্সিং রেজাল্ট পেয়েছি, যদিও কেসটা একটা এক্সট্রাপোলেশনের কেস ছিল। এখন খেয়াল করেন এক্সট্রাপোলেশন কি মিন করে। এক্সট্রাপোলেশন মিন করে আমার রেঞ্জের বাইরের ডাটা, আমার ছিল 2000 থেকে 2003 একভাবে বাড়ছে, 2003 থেকে 2007 আর একভাবে বাড়ছে, 2007 থেকে 9 আরেকভাবে, 13 আরেকভাবে, 15 আরেকভাবে, এটুকু আপনার কাছে আছে। এখন আপনার কাছে জানতে চাচ্ছে 1999 এর ডাটা। আপনি কি করতে পারেন? আপনার কমন সেন্স বলে আমার লাস্ট যে লাইনটা ছিল ওটাকেই আমি 99 পর্যন্ত টেনে নিয়ে যাই, তাই না? জি সেই কারণে আমি এই রেঞ্জটা নিয়েছি 0 থেকে 3। এবার বুঝতে ক্লিয়ার? পারছি। জি সিমিলার ওয়েতে আপনার রেঞ্জ শেষ হয়ে গেছে 2015-তে, কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছে 2000 কত 20 20-এর ডাটা। আপনার কমন সেন্স কি বলতে পারে যে আমার 15 লাস্ট টা যেটা টেনে পেয়েছি নিয়ে ওটাকেই যাবো। টেনে নিয়ে যাই। সে কারণে আমি 13 থেকে 15 যে স্ট্রেট লাইনটা পেয়েছিলাম সেটা ইউজ করেছি। ক্লিয়ার এবার? জি ম্যাম। তাহলে দেখেন কারো কোনো কোয়েশ্চেন? যেটা বলবে ওইটার আগেরটাই তো, তাই না? 2020 যেটা বলছি। বলবে তার আগেরটা
20 হলে ঠিক আছে, 99 হলে কি আগের কিছু আছে? না ম্যাম। আপনাকে কল্পনা করতে পারতে হবে আপনার গ্রাফটা কিরকম। সো যেটা বলেছে সেটা কোন দিকে পড়েছে, কার নেইবারিং হয়ে পড়েছে এটা বলতে পারেন, যে তার ইমিডিয়েট নেইবারিংটাকে সেটা চিন্তা করতে পারেন। তাহলে যে 1999 বললে তো ম্যাডাম 0 থেকে 3 এর মধ্যেই। হ্যাঁ, ওকে ম্যাম। ক্লিয়ার। এবং সবচেয়ে বড় কথা, এটা এক্সট্রাপোলেশন, তাই এভাবে চিন্তা করছেন। যদি 2010-এর বের করতে বলতো, এত কিছু চিন্তা করা লাগতো? কোন রেঞ্জ তখন তো ম্যাম রেঞ্জ আছে ম্যাম 9 থেকে 13। তখন শুধু এটা ইউজ করবেন, শেষ। ক্লিয়ার। বা এভাবেই একটা টেবিল দিল হয়তো, যেখানে মধ্যের একটা জায়গায় দিয়ে দিল এটা, এটার মান বের করো, তখন আপনি বুঝতেই পারছেন আপনাকে কি করতে হবে। এটা ম্যাম তখন রেঞ্জ, তো আমরা ইন্টারপোলেশন দিয়ে করতে পারবো না। অবশ্যই ইন্টারপোলেশন, এটা হলো রেঞ্জ। ক্লিয়ার। Any question? মাঝখানে দিলে জিনিসটা করে দেখতে বললাম, ওই রেঞ্জ গুলো আবার কিভাবে ধরবো। করেন, করেন আপনি 2005-এর জন্য করেন, মাঝখানের জন্য তো করতেই পারেন, মাঝখানের জন্য করা বইয়েও এক্সাম্পল করে দেওয়া আছে। এক্সট্রাপোলেশন হলে কি হতে পারে সেটা একটা এক্সট্রিম কেস, তাই আমরা করে দেখলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? বুঝা গেছে সবাই? ম্যাম মাঝখানেরটা যদি বলে তাহলে তো তার আগের ভ্যালুটা নিব পরের ভ্যালুটা নিব, তাহলে রাইট, রাইট। কারণ আপনার এটাও লাগবে, এটাও লাগবে, সো আপনার ডাটা সেট কমপ্লিট লাগবে। মাঝখানে একটা কোশ্চেন মার্ক থাকা মানে তো ওটা আসলে ডাটা সেট না। ইয়ার গ্যাপ 9-এ কি আসছে এভাবে করে আপনাকে জিজ্ঞেস করা আর এখানে কোশ্চেন দেওয়া একই কথা। সো আপনাকে নিতে হবে এটা আর এটা, তাই না? তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করে দিব, আমাদের সময় মনে হচ্ছে শেষ। সবাই খেয়াল করবেন, লেকচার স্লাইড আপ হয়ে যাবে, ক্লাস টেস্টের ডেট অ্যানাউন্স করা হবে। ওকে, জি ম্যাম। তাহলে আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।